আমি রনিকে জিজ্ঞাসাবাদ করতে গেলাম যে কে কে তার সাথে আমার বন্ধু তানভীরের হত্যাকাণ্ডে জড়িত ছিল। ভাই বলতেছি, আমাকে মারিয়েন না। তাহলে বল। আমি ছিলাম আর একজন ছিল, সে আর কেউ না, এই শহরের নামকরা বিজনেসম্যান মোশাররফ হোসেন। কি? এই মোশাররফ? সে আমাদের মেরে কিসের বিজনেসের কথা বলল সে? বেআইনি অস্ত্র আর বিভিন্ন নেশা দ্রব্য বেচাকেনা করতে পারবে, যা ডেভিল মানা করে দিয়েছিল করতে। কিন্তু মোশাররফ টাকা কামাতে এই তার ব্যবসার পাশে এই ব্যবসাটাও করতে চাচ্ছে, যেটা ডেভিল জীবিত থাকাকালীন সে করতে পারবে না। আর কি বলবেন, আপনাদের মেরে মানে? এখনো বুঝিস নাই আমি কে? ডেভিল? ইয়াস। তবে তানভীরের বাসার চাবি দিয়ে কি করবি তুই? সেখানে আমার ফোন কোথাও পড়ে গিয়েছিল। আমি মনে করেছিলাম পুলিশ সেই ফোনটা পেয়ে গেছে, কিন্তু পুলিশের কাছে সেই ফোনটা দেখি নাই আমি। আমার মনে হলো সেই ফোনটা ডাস্টবিনের রুমের কোথাও পড়ে আছে, আর সেই ফোনটা দিয়ে মোশাররফ আমার সাথে কন্ট্যাক্ট করতো। ভাই প্লিজ আমাকে ছেড়ে দেন। তোকে ছাড়লে আমার বন্ধুত্বের অসম্মান হবে, তাই তোকে আমি ছাড়ছি না বলেই কথা ছাড়া গুলি করে দিলাম। গুলি সোজা আমি রনির হৃৎপিণ্ডে চালিয়ে দিই, আর সেও খতম। রনি কি করে ভাবলো আমি তাকে ছেড়ে দেব? সে আমার বন্ধুকে আর মাফিয়া কিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে মেরে ফেললো, আর মাফিয়া কিং এমনিই তাকে ছেড়ে দিবে? আবার ওই মোশাররফের পালা। আমি ফোনে যার সাথে কথা বলছিলাম সেই মোশাররফ ছিল। তবে আমার মাথায় এখনও ঘুরপাক খাচ্ছে, এই মোটার মাথা ডেভিলের পিছে লাগবে তা আমার মনে হয় না। এর এতও সাহস নেই ডেভিলের পিছে লাগার, কারণ সবাই ভালো করেই জানে ডেভিলের পিছে লাগা মানে মরা পাক্কা। হয়তো অন্য কেউ তাকে উস্কে দিল, মানে হিক্স দিয়ে দিল, বা লোভ লাগিয়ে এমনটা করলো। সমস্যা নাই, যেহেতু সেও আমার বন্ধুর মৃত্যুর সাথে জড়িত ছিল, তাই সেও বাঁচবে না। এখন আমার মনে পড়ল আমি সেই গোল্ডেন কালারের ঘড়িটা কোথায় দেখেছি। আসলে আমি চট্টগ্রাম থাকাকালীন যে কলেজে পড়তাম, সেখানে অনার্স চতুর্থ বর্ষে পড়া শিক্ষার্থীর বিদায় অনুষ্ঠানে মোশাররফ হোসেনকে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করা হয়। আর আমি দেখেছিলাম সেই ঘড়িটা মোশাররফ পরেই ছিল। তার ঘড়িটাই এমন যে কেউ নজর দিবে সেই ঘড়ির দিকে। রনির রক্তাক্ত মৃতদেহ আমার সামনে মাটিতে পড়ে আছে। এবার পালা সেই মোশাররফের। আমিও সেখান থেকে চলে যাই, আর গানটা আমার কোমরে লুকিয়ে সোজা আমার হোটেলে চলে আসি। হোটেলে এসেই এবার ভাবতে লাগি কিভাবে মোশাররফের বাসায় যাওয়া যায়। মোশাররফ এই শহরের একজন নামি দামি বিজনেসম্যান, সো তার বাসায় অবশ্যই সিকিউরিটি থাকবে, তাই আমাকেও ছদ্মবেশ নিয়ে যেতে হবে। ধুর, আমি তো ভুলেই গেলাম আমি তো ছদ্মবেশেই থাকি, তাহলে আর কী ছদ্মবেশ নিব। তবে আর যাই বলি, আমাকে একটু গেট আপ চেঞ্জ করেই তার বাসায় এন্ট্রি নিতে হবে। আপনারা হয়তো ভাবছেন আমি কেন এভাবে বলতেছি। আমি তো চাইলেই সেই মোশাররফকে খুব সহজেই পেয়ে যেতে পারি। আসলে আমি চাই না কেউ জানুক যে মাফিয়া কিং ডেভিল আমি। তাই আমিও একদম সিক্রেটলি কাজটা করতে চাই, যাতে পাবলিকও ডিস্টার্ব না হয়, আর আমার কাজটাও আমি সেরে ফেলতে পারবো। তবে হ্যাঁ, এখন মোশাররফ একটু সাবধান হয়ে যাবে, কিন্তু কোনো ফায়দা নাই, সে তো মরবেই তা নিশ্চিত। আমিও চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাইরে যেতে কে যেন আমার রুমের দরজা নক করে। দেখলাম 11টা বাজে, কিন্তু এখন তো কেউ আসার কথা না। তবুও নিজেকে একদম শান্ত করেই দরজাটা খুলি। এরপর যাকে দেখলাম চমকে না উঠে পারলাম না আমি। দরজার অপর পাশে আর কেউ না, ফারিয়া। তুই তুই এখানে কি করিস? সাথে সাথে ফারিয়া আমাকে ঝাপটে ধরে। এই মেয়ে, ছাড় আমাকে, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। কিভাবে তুমি নিজের মধ্যে কষ্ট লুকিয়ে রাখতে পারো? ছাড় আমাকে। আর তুই এখানে কি করতেছিস? কাল আমি তানভীরের ব্যাপারে ভাইয়া থেকে সব শুনি, যেটা ভাইয়া পিন্টু ভাইয়ার থেকে ভাইয়া শুনে। আমি জানি তোমার আর তানভীরের বন্ধুত্ব কতটা গভীর, আর এই সময়ে তোমার পাশে কাউকে থাকা প্রয়োজন। তুমি তো পিন্টু ভাইকে পাঠিয়ে দিলে, তাই আমি ভাইয়াকে বলে আজই ফ্লাইট করে আসলাম, আর আসার আগে ভাইয়া থেকে তোমার ঠিকানাও জেনে আসলাম। আমার কেউ লাগবে না, আমি একাই ঠিক আছি, আর নিজেকে সামলেও রাখতে পারবো। অন্তর, প্লিজ এইভাবে বিহেভ করিও না আমাকে। অন্তর, তোমার কাছে থাকতে দাও।
অন্তত তোমার কাছে থাকতে দাও অন্তর। আমি একা থাকলে আরও ভেঙে পড়বা। দেখো, এই সময় কেউ অন্তত তোমার পাশে থাকা প্রয়োজন। আর আমি তো তোমার হবু বউ। কি? তুই আমার কি হোস? এই বয়রা, কানে কম শুনে নাকি? হবু বউ তোমার। এই, তুই মেজাজ কার সাথে দেখাচ্ছিস? তুই ভুলে যাচ্ছিস আমি কে? কে মানে? তুমি তো আমার হবু স্বামী। এবার সরো তো, আমাকে ভিতরে আসতে দাও। কথাটা বলেই আমাকে আমার নিজের রুমে ধাক্কা মেরে এক সাইড করে সে তার ব্যাগ নিয়ে ঢুকে। এটা কিন্তু বেশি হচ্ছে। বের হ আমার রুম থেকে, অন্য রুমে থাক। এই, এটা শুধু তোমার রুম না, এটা আমাদের রুম। বলো। এই, আমাদের কি বিয়ে হয়েছে? নাকি তুই আমার বিয়ে করা বউ? আমি তোকে কোনোদিন মেনে নিব না। তোমার আম্মু আব্বুকে পটাতে পারলে তুমি কোন জিনিস? এবার সরো তো। আসতে না আসতেই ফারিয়া তার অধিকার খাটানো শুরু করে দিল। তবে কি বলল সে? সে আমার হবু স্ত্রী? ও মা গো, আমার দিন তার মানে ঘনিয়ে আসতেছে। 2 দিন আমাদের বাড়ি এসেই আমাকে আব্বু আম্মুর থাকার পরেও এতিম বানিয়ে দিল। আর সে এখন পার্মানেন্টলি আমাকে, না না না, এটা হতে পারে না। ফারিয়া চলে গেল ফ্রেশ হতে, আর আমি বেক্কেলের মতো দাঁড়িয়ে আছি। আসতে না আসতেই এভাবে অধিকার খাটাচ্ছে। না, ওর দিকে ধ্যান না দিয়ে আমি আমার কাজে ধ্যান দিতে হবে। আমি আমার ব্যাগ গুছিয়ে নিতে লাগলাম। ফারিয়াও ফ্রেশ হয়ে বের হলো। ব্যাগ গোছাচ্ছ কেন? আমি এখানে থাকবো না, তুই থাক এই রুমে, আমি অন্য কোথাও থাকবো। এই, তোমার লজ্জা করে না? আমি আবার কি করলাম? আমার মতো নিরীহ মেয়েটাকে এইভাবে একা করে চলে যাবে? তোমার মনে কি দয়া মায়া নাই? মায়া আমার সিনিয়র ক্রাশ ছিল, আর দয়া নামে তো কাউকে চিনি না আমি। কি বললে তুই? বলেই আমার কলার ধরে খাটে ছুঁড়ে মারে, আর সে আমার উপর চড়ে বসে। মায়া, তাই না? বেয়াদব, লম্পট, বদমাইশ পোলা। তোকে আমি মনে করেছিলাম তুই মাফিয়া হতে পারিস, কিন্তু যেইভাবে থাকিস মনে করতাম কোনো মেয়ের দিকে নজর দাস নাই। কিন্তু তুই তো মায়া ছাড়, থুক্কু, ফারিয়া ছাড়। তলে তলে টেম্পো চালাও, আর আমি চালালে হরতাল, তাই না? ফারিয়া ছাড় আমাকে, মরে যাইতে ব্যাস, কথা শেষ করার আগেই তার ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁট জোড়া দখল করে নিল, আর কিছুক্ষণ সেভাবেই আমাকে আটকে রাখলো। এরপর আমাকে ছেড়ে দেওয়া হয়। এখন থেকে তোমার মুখে যাতে শুধু আমার নামটাই শুনতে পাই। যদি আমার নাম ছাড়া অন্য কোনো ক্রাশ ফ্রাশের নাম শুনি, তাহলে এর থেকে ভয়ানক কিছু করব। কোন পাপে আমার এই জিনিসটা দিলি? দম বন্ধ করে মেরে ফেলতে চাইতেছিস আমাকে? আল্লাহ, কি এমন পাপ করলাম যার ফলে এটাকে দিলা? কি হুম হুম? চলো, আমার খিদা লাগছে, খাবার খাবো। তারপর আমার থেকে সরে গেল। আর একটু দেরি করে ছাড়লে আমি তো ডাইরেক্ট দম বন্ধ করেই উপরওয়ালার কাছ থেকে সবাইকে টাটা দিতাম। আমি নাকি মাফিয়া, কিন্তু মেয়েটা আমারে যা করতেছে তাকে কিছু করতে পারতেছি না কেন? এই বিবেকে বাধা দেয় আমাকে। আসলে মেয়েদের আমি তেমন কিছুই করতে পারবো না, কারণ মেয়েদের আমি সম্মান করি। কিন্তু অন্য কোনো ছেলে আমার সাথে উঁচু গলায় কথা বললেও আমি তাকে কমপক্ষে 3 মাসের জন্য বেড রেস্টে পাঠিয়ে দিতাম। আমি মরার মতো খাটে পড়ে আছি। এইভাবে মরার মতো না পড়ে থেকে চলো লাঞ্চ করব। আমি শুয়েই আছি, হাত পা মেলে। কি কথা কানে যায় নাই নাকি আরো একটা দিব? সাথে সাথে আমি লাফিয়ে উঠি। তারপর ফারিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। আমরা খাবার অর্ডার করে খেতে লাগি। কিন্তু যখনই খাবার খেতে নিই, মনে পড়ে তানবীরের সাথে খাবার নিয়ে লড়াই করার মুহূর্তগুলো, বিশেষ করে বিরিয়ানির ক্ষেত্রে যা করতাম। কিন্তু আজ কথাগুলো ভাবছি আর চোখ দিয়ে অঝরে পানি বয়ে যেতে লাগে। আসলে এই তানভীর আমার অনেক কাছের একজন, তাই তাকে আমি মন থেকে মুছতে পারবো না। ফারিয়া আমার চোখ মুছে দিল। আমি জানি অন্তর, তুমি তানভীরকে মিস করছো, কিন্তু এখন এইভাবে চোখের পানি ফেললে তো সে আর ফিরে আসবে না। দেখো, সময় হলে মানুষ একদিন না একদিন ঠিকই যেতে হয়। তাই এইভাবে চোখের পানি না ফেলে তুমি তানভীরের আখিরাতের জন্য দোয়া করো। ফারিয়া আমার পাশে এসে আমাকে সান্ত্বনা দিতে লাগে। আসলে মেয়েটাকে যতটা খারাপ ভাবতাম ততটাও খারাপ না সে। আসলে একটা সত্যি কথা বলি, আমিও ফারিয়াকে পছন্দ করি, কিন্তু একজন মাফিয়া হওয়ার কারণে কোনো সম্পর্কে জড়াতে চাচ্ছি না। কারণ মাফিয়াদের জীবনের গ্যারেন্টি থাকে না, তাই আবেগ বাড়াতে চাচ্ছি না। নাহলে আমরা একে অপরের জন্য পারফেক্ট। ওই বলে না, বাঘের পাশে বাঘিনীকেই মানাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে চলে যাই। তবে ফারিয়া আমাকে এক মুহূর্তের জন্যও চোখের আড়ালে যেতে দেয় না। বিকেলবেলা ফারিয়া আমাকে জোর করে বাইরে নিয়ে যায়।
তারপর আমরা অনেকক্ষণ বাইরে সময় কাটাই। ফারিয়া বারবার আমার মন ভালো রাখার জন্য লেগেই থাকে। সন্ধেবেলা আমরা বাহির থেকে নাস্তা করে নিই। এরপর ফারিয়া আমাকে জোর করে শপিং মলে নিয়ে যায়। সে শপিং করতে ব্যস্ত, আর আমিও ব্যস্ত, তবে অন্য কিছু নিয়ে। আমি ব্যস্ত আছি যে কিভাবে মোশরাফের বাসায় এন্ট্রি নিব। কিছুক্ষণ পরেই ফারিয়া আসে। কি, কিছু নেওয়া হয় নাই? এখানে দাঁড়িয়ে কি করো, চলো আমার সাথে। বলেই ফারিয়া আমাকে টেনে নিয়ে গেল। আমিও ফারিয়ার সাথে মলে ঘুরতে লাগলাম। ফারিয়ার শপিং শেষ। এরপর আমরা শপিং মল থেকে চলে আসলাম। চলো ডিনার বাইরে করব। ওকে। তারপর বাইরে রাতের খাবার খেয়ে নিলাম। এরপর চলে গেলাম হোটেলে। এবার হলো আসল প্যারা। রুম একটা আর মানুষ দুজন। রুম ঠিক করছিলাম আমার জন্য, কিন্তু ফারিয়া এসে এই ঝামেলা ডবল করে দিল। কি হয়েছে, কিভাবে এত? ভাবনায় ফেলে দিল তো। এক কাজ করো, তুমি এই রুমে ঘুমাও। আমি হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে দেখি অন্য একটা রুম থাকার ব্যবস্থা করতে পারি কিনা। কি লাগবে না অন্য রুম, থাকো এখানে আমার সাথে। কি মাথা খারাপ? ভুলেও না, আমি কোন অধিকারে তোমার সাথে ঘুমাবো? কি জিনিস তুমি? যে কথাগুলো মেয়ে হয়ে আমাকে বলা উচিত ছিল সেই কথাগুলো তুমি বলতেছো। আর আমি তো তোমার হবু শ্রী, তাই আমি পারমিশন দিচ্ছি তো। লাগবে না পারমিশন। না হলে এক কাজ করো, তুমি সোফায় ঘুমিয়ে যাও। কি? আমি সবাই ঘুমাবো? একটা মেয়ে এই কথা বলতে পারলা? আমি মেয়ে হয়ে ওই সবাই ঘুমাবো? তাহলে এক কাজ করো, তুমি খাটে ঘুমাও, আমি সোফায় ঘুমাচ্ছি। ওকে? দুজন খাটে ঘুমালে কি হয়? তুমি কি আমার বিয়ে করা বউ লাগো যে তোমার সাথে খাটে ঘুমাতে হবে? কাজ করা যায় না? আমরা দুজনে খাটে ঘুমাবো। তোমার সান্নিধ্যের মাঝখানে একটা বালিশ দিয়ে দিব, যাও। ওকে। তারপর মাঝখানে বালিশ দিয়ে দুজনে খাটে শুয়ে পড়লাম আর দিলাম ঘুম। সকালবেলা আমার ঘুম ভাঙে, তবে চোখ বন্ধ। হঠাৎই খেয়াল করলাম আর বুক ভারী মনে হচ্ছে। আমিও গায়ের থেকে চাদরটা সরাই আর দেখলাম ফারিয়া আমাকে জড়িয়ে ধরে আমার বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছে। সে আমাকে এমনভাবে ধরে আছে মনে হয় আমি মানুষ না, তার কোলবালিশ। যখনই তাকে সরাতে যাব তখনই চোখ পড়ল তার চেহারার দিকে, যা অনেক অনেক সুন্দর ও মায়াবী লাগছিল। আর তার মাথার কিছু চুলগুলো তার মুখে চলে আসে, তাই আমিও সেই চুলগুলো সরিয়ে দিই। পরে নিজের মধ্যে আছি আর চিন্তা করতে লাগি, এতক্ষণ আমি কি করতেছিলাম? আমি ফারিয়াকে মুগ্ধ নয়নে দেখছিলাম, নাকি সে আমার উপর কোনো কালো জাদু করে রাখছিল? কারণ এতক্ষণ আমি কি করতেছিলাম তা নিজেও জানি না। হঠাৎই ফারিয়া নড়ে ওঠে আর আমিও ফারিয়াকে ডাক দিই, এই যে ম্যাডাম, কি? আপনি আমার বুকের ওপর কি করতেছেন? ফারিয়া সাথে সাথে সরে যায় আর উঠে পড়ে। কাল রাতে কি বলছিলাম? বেশি কিছু তো করিই নাই, একটু হবু স্বামীর বুকে মাথা রাখলাম, তাতে এত রেগে যাওয়ার কি আছে? রেগে যাওয়ার কি আছে মানে? কালকেই বলছিলাম আমার দিকে আসবে না, তাহলে? সাথে সাথে ফারিয়া আমাকে গলা চিপে ধরে। এই কিসের এত রাগ দেখাস তুই? আমি তোর হবু স্ত্রী, আমার অধিকার আছে তোর উপর। বেশি অ্যাটিটিউড দেখাস, তাই না? এমন হাল করবো না। আমি ফারিয়ার দিকে তাকিয়ে আছি। তার মনে মনে নিজের উপর নিজেরই ঘৃণা হতে লাগলো। থু, কিসের মাফিয়া তুই অন্তর? এই লেডি মাফিয়ার সামনে তুই এভাবে ঝাড়ি খাইলি আর কিছু করতে পারলি না? শালা, এখনই মাফিয়া কিংয়ের পোস্ট ছেড়ে গিয়ে কচু গাছের সাথে ফাঁসি দে। এটুকুও ইজ্জত নাই আমার। কি ভাবছিস? কচু গাছ। কি? সাথে সাথে আমিও ঝাড়ি মেরে ফারিয়ার হাত আমার গলা থেকে ছাড়িয়ে নিই আর তার উপর বসি আর দুহাত চেপে ধরি। এই ছেমড়ি, তুই আমাকে পাইছিসটা কি? ভুলে গেছিস আমি কে? একবার যদি আমার সেই রূপটা নেই না, তাহলে তোর এমন হাল করব তুই ভাবতেও পারবি না। ফারিয়া কোনো মতে তার হাত ছাড়িয়ে তার দিকে আমাকে টান দেয় আর ঝাপটে জড়িয়ে ধরে, আর সাথে সাথে 4 ঠোঁট এক করে দিল। আমিও আবুল হয়ে গেলাম, বীর পুরুষ হতে গেলাম, আর ফারিয়া আমাকে বিলাই বানিয়ে দিল। কিছুক্ষণ পরে ছেড়ে দিল আর সে হাসতে লাগলো। কি? আমার সাথে রাগ দেখো, তাই না? দেখলে চট করে তোমার রাগ শেষ করে দিলাম। আর দেখাবা রাগ? কি জিনিস তুই? আর কেন আমার জীবনে আসলি তুই? ও হ্যালো, আমি তোমার জীবনে আসি নাই, তুমি আমার জীবনে আসছো। যদি আমাদের শহরে না আসতে তাহলে আমিও তোমার পিছু লাগতাম না। তবে ভালোই হলো তুমিও আসলে।
আর আমি আমার মধ্যে ভালোবাসার ভূত ডুবিয়ে দিলে। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। আমি বেক্কেল হয়ে গেলাম আর সোজা কোনো কথা না বাড়িয়ে চলে গেলাম ফ্রেশ হতে। যদি কিছুই বলি আমারই সর্বনাশ, তাই চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। আমায় লুট করে নিল রে। আমি ফ্রেশ হয়ে বেরিয়ে আসার পর ফারিয়া ফ্রেশ হয়ে আসে আর চলে গেলাম নাস্তা করার জন্য। আমরা নাস্তা করতেছি, তবে আমি চুপচাপ নাস্তা করতেছি। এইভাবে চুপচাপ রাস্তা না করে কিছু তো বলো। কি বলবো, যখনই কথা বলি আমাকেই ইনসাল্ট করতে হয়, তাই চুপ থাকাই ভালো। সাথে সাথে ফারিয়া আমার হাত ধরে। অন্তর, আমি কি এতই খারাপ? আমি কি তোমার যোগ্য নই? কেন তুমি আমাকে মেনে নিচ্ছ না? অন্তর, আমি না আগে মনে করতাম যার কাছে পাওয়ার থাকে সেই সুখী হতে পারে। অন্তর, আমার না ভাইয়া ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই, যার জন্য আমি ভাইয়ার আদর পেয়ে বড় হই। কোনো দিনও আমাকে শাসন করেনি, তাই আমিও নিজের মতোই চলতে থাকি। নিজের স্বার্থের জন্য অন্যদের কষ্ট দিতাম, কারণ আমাকে কেউ ভালো খারাপ বুঝায়নি। কিন্তু অন্তর, তোমার দ্বারা আমি বুঝতে পারলাম ভালো কোনটা খারাপ কোনটা। তাই আমিও তোমার দ্বারা নিজেকে শুধরে নিতে চাই। অন্তর, আমি কি এতটাই খারাপ যার জন্য তুমি আমাকে অবহেলা করছো? অন্তর, আমাকে একটিবার সুযোগ দাও না। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমাকে দূরে ঠেলে দিও না, প্লিজ। আমিও ফারিয়াকে জড়িয়ে ধরি। সে তবুও আমার বুকে মুখ রেখে কান্না করেই যাচ্ছে। ব্যাস ব্যাস হয়েছে। আমি তো একটা জিনিস দেখে অবাক হলাম। লেডি ডনেরও একটা মন আছে, ফিলিংস আছে, তা আমার জানা ছিল না। বড্ড ভালোবেসে ফেললাম তোমাকে। আমাকে আর এইভাবে দূরে ঠেলে দিও না, আমার যে সহ্য হয় না। আমিও ফারিয়াকে জড়িয়ে ধরে আছি। আর সত্যি আজ অবাক না হয়ে পারলাম না যে সবাইকে আঘাত দিয়ে কান্না করত, আর আজ সে মেয়েটা কান্না করতেছে। আমি যতটুকু বুঝতে পারলাম ফারিয়া চেঞ্জ হয়ে গেছে, যা অন্তত ভালোই হলো। আরে কান্না থামাও তো, আমার শার্টের কি হাল করেছো দেখো আগে। নাকের পানি চোখের পানি দিয়ে আমার শার্টটা শেষ করে দিলা তুমি। আমার চেয়ে শার্ট বেশি জরুরি হয়ে গেল তোমার? আরে এটা মায়ার দেওয়া শার্ট, তাই একটু কষ্ট লাগতেছে। তোমার মায়ার গোষ্ঠীর কি হয়? বলেই ফারিয়া তার নাক আর চোখের পানি আমার শার্টে মুছে নিল। ইয়ে, এটা কি করলা? তোর মায়ার জিনিস আমি আরো বেশি স্মরণীয় করে দিলাম। এবার পরে থাকে যা। কি আর করব, সে অবস্থায় কোনো মতে নাস্তা করে নিলাম, তারপর হোটেলে চলে গেলাম। ফারিয়া একটা কথা বলবো, রাখবা? বলো, অবশ্যই রাখবো। তুমি ঢাকায় চলে যাও আর আমার আম্মু আব্বুর কাছে থাকো। আসলে তাদের জন্য একটু টেনশন হচ্ছে। কাল রাতে কোথাও হয়েছিল, তবু আমি চাই কেউ অন্তত তাদের কাছে থাকুক। আমি চলে গেলে তোমার কে খেয়াল রাখবে? আমি নিজেকে সামলে নিতে পারবো। তুমি বরং তাদের কাছে থাকলেই আমি একটু টেনশন ফ্রি হব। ঠিক আছে, তোমার কথাটাই শুনলাম। তবে ঢাকায় এসে আমাকে বিয়ে করতে হবে। ওকে ডান। তারপর আমিও শার্ট বদলে নিই আর ফারিয়াকে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসি। ফারিয়া তার ভাইয়ের দ্বারাই অনলাইনে টিকিট বুক করে রাখে। সাবধানে থাকবা আর আমাকে প্রতিবেলায় কল দিবা। হুম, তুমিও নিজের খেয়াল রাখবা, আর যত পারবা আম্মু আব্বুর কাছেই থাকবা ও খেয়াল রাখবা। ওকে, বাই, ভালো থেকো। তারপর ফারিয়া এয়ারপোর্টের ভিতরে চলে যায় আর আমিও অনেক বোর হয়ে গেলাম ভদ্র থাকতে থাকতে। এতদিন ভালো মন মানসিকতা নিয়ে সকলের সাথে ভালো চেয়েছিলাম, কিন্তু দুনিয়া তো এখন ভালোর দাম দেয় না। অনেক দিন ধরেই তো ভদ্র আছি, তাই চিন্তা করলাম ইনোসেন্ট থেকে একটু ডেভিলের রূপটা নিয়ে দেখি। অনেক দিন সেই ডেভিলকে দেখি না আমিও সোজা রাস্তার দিকে যাই আর ফোনটা বের করলাম। বহুত টাইম পাস করলাম, এবার একটু অ্যাকশনে আসা প্রয়োজন। আমি ফোন বের করে একজনকে কল দিলাম। হ্যালো আরফিন। জি, কে বলছেন? শোন, কমপক্ষে 150 জনকে নিয়ে এই মাঠে উপস্থিত হ। কি উল্টোপাল্টা বলতেছেন? কে আপনি? হু অ্যাম আই? দ্যাটস নট ইম্পর্ট্যান্ট। হোয়াট অ্যাম আই? দ্যাটস ইম্পর্ট্যান্ট। ডেভিল। আমিও ফোন কেটে দিলাম। অনেক ভদ্রতা দেখালাম, কিন্তু আজ আমার বন্ধুর মৃত্যুর প্রতিশোধও অনেক মানুষের জীবন মরণের কথা, তাই এবার ডেভিল আমাকে হতেই হবে। আমি যতটুকু বুঝতে পারলাম মোশাররফ একা নয়, তার সাথে অনেকেই আছে, এবং রনিকে মারার আগ মুহূর্তে জানতে পারলাম তারা একটা কালো দুনিয়া বানাতে চাচ্ছে, যেটা সাধারণ মানুষদের জন্য মোটেও ভালো হবে না। তাও আমাকে এইসব শেষ করতে হবে, আর আমার বন্ধুর মৃত্যুর প্রতিশোধও নেওয়া লাগবে। তাদের ডেভিলকে দেখার এতই শখ
যখন, তাই তাদের শেষ ইচ্ছাটা পূরণ করা আমার কর্তব্য। তাই আমিও হোটেলে গিয়ে গান ও কিছু ম্যাগাজিন নিয়ে বেরিয়ে পড়ি সেই মাঠের উদ্দেশ্যে, যেখানে আরফিমকে ও আমাদের কিছু মেম্বারকে আসতে বলি। আমিও হোটেলে গিয়ে গান ও কিছু মেডিসিন নিয়ে বেরিয়ে পড়ি সেই মাঠের উদ্দেশ্যে, যেখানে আফরিনকে ও আমাদের কিছু মেম্বারকে আসতে বলি। চিন্তা করলাম তাদের আমি আমার চেহারা দেখাবো না, কারণ পরে আমার জন্য তা সমস্যা তৈরি করতে পারে। তাই চলে গেলাম শপিং মলের দিকে। সেখান থেকে কালো রঙের একটা হুডি ও মাস্টার মাস্ক নিয়ে নিলাম। সেটা নিয়ে আমি মল থেকে বেরিয়ে গেলাম। আর মাঠের কাছে আসতেই আগে আমি এক কোনায় গিয়ে আমার শার্টের ওপর হুডি পরে নিলাম আর মাস্কটাও, কারণ যদি আমার চেহারা দেখিয়ে দিই সর্বপ্রথম অনেকেই জেনে যাবে আমি ডেভিল, যার জন্য আমার পরিবারের সমস্যার সম্মুখীন হবে। দ্বিতীয়ত পুলিশও আমার পিছে লেগে যাবে আমাকে ধরতে, কারণ আমাকে অনেক ক্রিমিনাল রেকর্ড করে বসে আছি। তৃতীয়, আমার পরিবার জেনে যাবে যে তারা যাকে ভদ্র সিধাসাদা মনে করত আসলে সেই সবচেয়ে বড় শয়তান, যার জন্য আমিও তাদের চোখে খারাপ হয়ে যাব। প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো খারাপ থাকে, তার মধ্যে মাফিয়ারাও। আমি চাইলেই আমার পাওয়ার দিয়ে দুনিয়ার নাম্বার 1 কাজ করে যেতে পারতাম, কিন্তু আম্মু আব্বু আমাকে তেমন শিক্ষা দেয়নি। তারা সবসময় আমাকে ভালোটাই শিখিয়েছে, যার জন্য আমিও মাফিয়া হয়েও মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমিও মাঠের দিকে গেলাম। সেখানে দেখলাম অনেকগুলো ছেলেপেলে উপস্থিত। আমিও সেখানে যেতে লাগলাম। আমি প্রায় 10 মিনিটের দূরত্বে, তখনই আমার ফোন বেজে ওঠে। আমি দেখলাম যে কল দিছে সে আর কেউ না, আরফিন। আমিও ফোন কেটে সেই ভিড়ে গেলাম। আমি আরফিনকে দেখে তার কাছে যেতে লাগি। তখনই সেখানে থাকা কয়েকটা ছেলেপেলে আমাকে আটকায়। এই ছেলে, এইখানে কি করিস? কি চাই? আরফিনকে ডাক দে। এই, তুই আরফিন ভাইকে আরফিন বলতেছিস? সাথে সাথে আমি গান বের করে মাটিতে শ্যুট করলাম। গুলির আওয়াজ শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে, আর আরফিন দেখে আমার কাছে চলে আসে। এই ছেলে, কে তুই? আর তোর কাছে গুলি কী করে আসলো? আরফিন, গুলিটা কি তোর মাথায় করতে হবে? ডেভিল। ডেভিল কথা শুনে সকলে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ভাই আপনি ডেভিল, কিন্তু কেউ দেখলে বিশ্বাস করবে না। আর ভাই আপনি হুডি মাস্ক কেন পরে আছেন? আমি জানি আমাকে দেখে কেউ বলবে না আমি ডেভিল, আর এই জন্যই তো বলি নেভার জাজ সাম বাই সিং হিজ আউটসাইড, ফার্স্ট ট্রাই টু নো হিজ ইনসাইড। আর কথা রইল হুডি মাস্ক পরলাম কেন, কারণ আমি চাই না কেউ আমার চেহারা দেখুক। এবার কথা বাড়াস না, এখন শোন, তোদের এখানে ডাকা কেন হলো? বলেন ভাই। তোরা শহরের নামকরা বিজনেসম্যান মোশাররফ হোসেনকে তো চিনিস, তাই না? হ্যাঁ ভাই চিনি, সবাই বলল। কিন্তু এই বুড়োকে দিয়ে কি কাজ ভাই? আছে। আচ্ছা, তোরা তো তানবীরের কথা শুনছিস। জি ভাই, আপনার রাইট হ্যান্ড আর উনি সুইসাইড করেছে। সাথে সাথে আরফিনের গালে দিলাম কষে একটা থাপ্পড়। এই, তুই কি বললি? তানবীর আমার রাইট হ্যান্ড? সে আমার ভাই ছিল, আর আমার ভাই এতটাই নিম্ন মানসিকতার না যে সে সুসাইড করবে, বরং আমাদের দেখানো হয়েছিল যে সে সুসাইড করেছে। কিন্তু প্রকৃতপক্ষে আমার ভাই আমার বন্ধুটাকে খুন করে তা সুসাইডের নাম দেওয়া হয়। আর এই কাজটা করেছে মোশাররফ আর একটা ছেলে যার নাম রনি। তবে রনিকে আমি শেষ করে দিলাম, এবার বাকি রইল মোশাররফ। ভাই তার মানে গতকাল একটা ছেলে খুন হয়, সেই কি রনি ছিল? আর তাকে আমি শেষ করলাম। ঠিক আছে, তবে একটা জিনিস মাথায় ঢুকলো না, এই মোশাররফ আমাদের পিছে পড়বে। ভাই এ তো আমাদের পিছে পড়ার মতো মানুষ না। ভাই আমার যেন কেমন জানি অন্যরকম লাগতেছে। তুমি ঠিকই বুঝেছ, আমি জানি মোশাররফের এই কাজে অন্য কেউ সহায়তা করেছে। এখন আমাদের কাজ হলো মোশাররফকে ধরে তার থেকে জেনে নেওয়া তার পিছে কে আছে, আর তাকেও শেষ করে দেওয়া। ঠিক আছে ভাই, আমাদের এখন কী করতে হবে সেটা বলেন। মোশাররফ এখন তার অফিসেই থাকবে। তাদের কাজ হলো তার ফ্যাক্টরিতে অ্যাটাক দেওয়া, মানে তার ফ্যাক্টরি শেষ করে দেওয়া। এরপর মোশাররফ তার ফ্যাক্টরির দিকে আসতেই তার উপর ঝাঁপিয়ে পড়া আর তাকে আমাদের আস্তানায় নিয়ে আসা। ভাই ফ্যাক্টরিতে হামলা করার কি আছে? এই বুড়োরে তার অফিস থেকে কান টেনে ধরে নিয়ে আসলে হয় না? না, কারণ যদি তোরা অফিসে যাস তাহলে মোশাররফের লোক তোদের দেখে ফেলবে, কিন্তু ফ্যাক্টরিতে শুধু গার্ড থাকবে, তাই তাদের শেষ করে দিবি। কিন্তু খবরদার, একটা ওয়াকারের ওপর আঁচড়ও লাগতে দিবি না।
জাস্ট গার্ড ও ফ্যাক্টরি। তবে শেষ করা মানে এই না যে পুরো ফ্যাক্টরি উড়াই দেওয়া, মানে তাদের ফ্যাক্টরি নিজেদের দখলে নিয়ে নিবি। আর মোশাররফকে আনার পর পুলিশকে বলবি মোশাররফের ফ্যাক্টরিতে সার্চ করতে। ভাই একটা প্রশ্ন, আপনি বলেন ফ্যাক্টরি প্রথম নিজের দখলে নিয়ে নিতে, তারপর মোশাররফকে ধরার পর পুলিশকে ফ্যাক্টরিতে সার্চ করতে বলতে, মানে কথাটা মাথায় ঢুকে নাই। আচ্ছা আরফিন, তুই জানিস ওই ফ্যাক্টরিতে কি কি আছে? আরে ভাই, আমাদের এলাকায় ফ্যাক্টরি আর আমরাই জানবো না? সেটা তো সারের ফ্যাক্টরি, তাই না? আসলে কি দেখে যে তোদের দলে নিল বুঝলাম না। তুই ওই ফ্যাক্টরি সম্পর্কে পুরোপুরি জানিস না তাহলে। পাবলিককে দেখানোর জন্য সেটা হলো সেরা তৈরির কারখানা, কিন্তু আসলে সেই ফ্যাক্টরিটা হলো বেআইনি অস্ত্র ও মাদক দ্রব্যের গোডাউন। সেখানে তুই অনেক ধরনের আধুনিক অস্ত্রের পাশাপাশি নেশা দ্রব্য পাবি, যেমন ড্রাগস, গাঞ্জা, ইয়াবা, মানে অনেক অ্যালকোহল পাবি সেখানে। আমার কথা শুনে প্রায় সকলেই থ হয়ে গেল। কি বলছেন ভাই এগুলো? শালা তো সিধা সাদা, তাহলে এই ফ্যাক্টরিতে এইসব আসবে কই থেকে? সে সকলকে সিধা সাদা দেখায়, কিন্তু আসলেই সে সিধা সাদা নয়। আর কথা রইল এই বেআইনি জিনিসগুলোর, সে এইগুলো একা সামলাতে পারবে না, তার জন্য অন্য কেউ আছে। সো কথা না বলে কাজে যা। তাহলে ভাই আপনি জায়গা বরাবর যান, আমরা কাজ শেষ করে সেই বুড়াকে নিয়ে আসতেছি। তারপর সেখান থেকে সকলে চলে গেল তাদের কাজে, আর আমিও চলে গেলাম আড্ডায়। আসলে আড্ডা বললে ভুল হবে, আমরা যে জায়গাটা নিয়ে কথা বলতেছি সেই জায়গাটা হলো পুরনো একটা গোডাউন, যেটা এখন আমাদের আড্ডা। চট্টগ্রাম থাকা কালীন পিন্টু, আমি আর তানভীর সর্বপ্রথমে আসি, তারপর এটাকে আমাদের আড্ডাখানা বানাই। আর পিন্টু এর দায়িত্ব আরফিনকে দেয়। এখানে আড্ডা দেওয়ার মতো সকল কিছু আছে, বলতে গেলে একটা ক্লাব বানিয়ে ফেলছে। আমিও বসে আছি, চিন্তা করলাম আম্মুর সাথে কথা বলি, তাই আম্মুকেও ফোন দিই আর তার কথা বলে নিই। প্রায় 2 ঘন্টা পর তারা আসে, আর সাথে মোশাররফও। তবে তাকে দেখে মনে হচ্ছে তার উপর ঝড় গেছে। তবে শুধু ঝড় গেছে তাতেই শেষ না, এখনও অনেক কিছুই বাকি আছে মোশাররফের সাথে হওয়ার। ভাই এই নিন আপনার মোশাররফকে। আরফিন, তুই ছাড়া বাকি সবাইকে চলে যেতে বল। তারপর আরফিন সবাইকে চলে যেতে বলে, আর সবাই চলে যায়। আরফিন, এটাকে একটা চেয়ারে বেঁধে ফেল। সাথে সাথে আরফিন মোশাররফকে একটা চেয়ারে বেঁধে ফেলে। কে তোরা আর কেন আমাকে এখানে আনা হয়েছে? চুপ, একদম চুপ। যা জিজ্ঞাসা করব তাই বলবি তুই, এর বাড়তি বকবি না। আমাকে কেন এখানে আনা হয়েছে? আমি কিন্তু নামকরা বিজনেসম্যান, আমাকে কেন কিডন্যাপ করা হয়েছে? টাকার লোভে আমাকে কিডন্যাপ করছিস না তোরা? এতক্ষণে পুলিশ আমার কিডন্যাপের কথা জেনে গেছে মনে হয়। তারা আমাকে ঠিক খুঁজে বের করে নিয়ে যাবে আর তাদেরও ছাড়বে না। আরফিন, তোকে এটাকে আনার সাথে সাথে আর একটা কাজ দিয়েছিলাম, সেটা করছিস? ও সরি ভাই, ভুলে গেছি, এক্ষুনি করে দিচ্ছি। তারপর আরফিন পুলিশকে ফোন করে। হ্যালো থানা, জি আপনার জন্য একটা নিউজ আছে। অপর পাশ। জি আপনাদের জন্য একটা নিউজ আছে। জি, এই শহরের জনপ্রিয় বিজনেসম্যান মোশাররফ হোসেন এর ফ্যাক্টরিতে বেআইনি অস্ত্র মাদক দ্রব্য পাওয়া গেছে। আপনারা তাড়াতাড়ি সেখানে যান। বলেই ফোন কেটে দিল। ভাই ডান। গুড। একটা তার প্লাস হবে। আছে তো ভাই, আড্ডায় অনেক সময় ইলেকট্রিসিটির সমস্যা হয়, তাই এই সকল যন্ত্রপাতি রাখতে হয়। দাঁড়ান দাঁড়ান, আমি নিয়ে আসি। তারপর আরফিন গিয়ে তার প্লাস নিয়ে আসে। ভাই এই নেন ভাই। আমিও প্লাস নিয়ে নিলাম আর মোশাররফের কাছে এগিয়ে গেলাম। এই তোর হাতে প্লাস কেন? আর আমার দিকে এভাবে কি দেখতেছিস তুই? তোর মুখে মাস্ক কেন? কে তুই? যে ব্যক্তির খুব কাছের একজনকে কেড়ে নিলি, আমি সেই ব্যক্তি। যে ব্যক্তিকে তোরা মারার ও তার অস্তিত্ব মিটাতে চেয়েছিস, আমি সেই ব্যক্তি। মানে? সাথে সাথে মোশাররফের ডান হাতের একটা নখ প্লাস দিয়ে তুলে ফেললাম, রক্ত বয়ে পড়তে লাগলো। আ এবার বুঝেছিস আমি কে? মোশাররফ কান্না করেই যাচ্ছে হাত ধরে। কিরে, এখন ব্যথা লাগে তাই না? তাহলে কেন তোরা তানভীরকে মারলি? আমার বন্ধুর কষ্ট হয় নাই নাকি? সব কষ্ট তোরাই নিজেই জন্মেছিস। আমাকে ছেড়ে দে প্লিজ, আমি লোভে পড়ে এমন করছি। তাহলে আমি যা জিজ্ঞাসা করব তা সঠিক সঠিক জবাব দিবি। কার সাথে হাত মিলেছিস? তোর পিছে থাকা ব্যক্তিটা কে? মোশাররফ হাত ধরে কান্না করেই যাচ্ছে। কিরে, জবাব দিচ্ছিস না কেন? কে সেই ব্যক্তি?
নাকি আরও একটা নখ তুলতে হবে? বলছি সব বলছি। সে আর কেউ না, আশরাফ চৌধুরী। কি? আশরাফ চৌধুরী? হ্যাঁ, আশরাফ চৌধুরী আমাকে তার প্লেনে যোগ করে সে আমাকে মোটা অঙ্কের টাকা দেবে বলেছে, তাই আমিও রাজি হয়ে যাই তার সাথে। আপনারা হয়তো ভাবছেন এই আশরাফ চৌধুরীটা কে। আশরাফ চৌধুরী একজন বিত্তশালী ব্যক্তি যার কাছে আছে অসংখ্য টাকা, যে নামের একজন বিজনেসম্যান। তবে তার কাছে সব 2 নম্বরই টাকা। সে বিদেশে মাফিয়াদের সাথে অস্ত্র, বিভিন্ন নেশাদ্রব্য দেশে আদান প্রদান করে। এবার পুলিশ তা জানতে পারে ও তাকে ধরতে গেলে সেও বিদেশে পালিয়ে যায়। এবং কি আমিও পর্যন্ত এর পিছে লেগে আছি, কারণ এই জানোয়ারটার জন্যই অনেক মানুষ ড্রাগসের অ্যাডিক্টেড হয়ে গেছে। কিন্তু আজ জানতে পারলাম আমি যার পিছনে লেগে আছি এখন সে আমার পিছনে লেগে আছে। এই আশরাফ চৌধুরীর জন্য আজ তার পরিবারও সমাজে কলঙ্কিত। তার কুকাজের জন্য তার পরিবারকে তার ফল ভোগ করতে হচ্ছে। আশরাফ চৌধুরীর পরিবারে সে ছাড়া বাকি সবাই ভালো। তার পরিবারের আছে একটা ছেলে ও একটা মেয়ে আছে, কিন্তু আজ তারা কোন দেশ ছাড়াই আশরাফ চৌধুরীর কারণে সমাজে সকলের কাছে মাথা নিচু করে চলে। তাই আশরাফের পরিবার এখন আশরাফের সাথে কোনো সম্পর্ক অবশিষ্ট রাখেনি। এই আশরাফ এখন কোথায় আছে? সে সপ্তাহখানেক আছে চট্টগ্রাম আসে আর আমার সাথে গোপনে দেখা করে, তবে এখন কোথায় আছে তা জানি না। আচ্ছা, তাহলে এটা বল তার সাথে কিভাবে কন্ট্যাক্ট করতি? সে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন নম্বর থেকে কল দেয় আর কি কি করতে হবে তা বলে। তোর মোবাইলের ফোন দিয়ে নাকি ল্যান্ডলাইনে? আমার পার্সোনাল ফোনে কল দিয়ে সব বলে। ফোনটা কোথায়? তোর কাছে আছে নাকি অন্য কোথাও? আশরাফ চৌধুরী বলেছে সে আমাকে যে কোনো সময়ে ফোন দিতে পারে, তাই আমাকেও ফোনটা কাছেই রাখতে হয়। আর ফোনটা আমার কাছেই আছে, আমার পকেটে। আমিও মোশারফের পকেট থেকে ফোন বের করি। লাস্ট রিসিভ নাম্বারের আগের নাম্বারটা থেকেই আজকে আশরাফ ফোন দিয়েছিল আমাকে। তাহলে সব কাহিনী ফোনেই আছে। হ্যাঁ, তবে ফোন দিলে আগে আমাকে কথা বলতে হয়, না হলে সে কথা বলে না। প্লিজ আমাকে মেরো না, আমি যা করছি তা অন্যায় ছিল। প্রয়োজনে আমাকে পুলিশের হাতে দাও। সেটা পরে দেখা যাবে। আমি সেই নাম্বারটা খেয়াল করলাম, এটা ইন্টারনেটের নাম্বার, মানে ইন্টারনেট থেকে কল করা হয়েছে মোশারফকে। শালার বুদ্ধি তো ঠিক আছে, এইভাবে কল করলে কেউ ট্রেস করতে পারবে না। কারণ যখনই কেউ ইন্টারনেট থেকে কল করে তখন অনেকেই আইপি অ্যাড্রেস প্রুফ করেই কল দেয়, যাতে কেউ ট্রেস করতে না পারে। কিন্তু এখানেও একটা ট্রিক্স আছে, অনেকে আইপি অ্যাড্রেস প্রুফ করলেও তার কিছু কোড থেকে যায়, এটা ট্রেস করা যেতে পারে। তবে এটা একমাত্র মাস্টার হ্যাকাররাই করতে পারে, আর আমার কাছে একজন পুরো হ্যাকার আছে। হঠাৎই মোশারফের ফোনে কল আসে, দেখলাম সেই ইন্টারনেটের নাম্বার। কে কল দিয়েছে ভাই? ভাই, আমার কাছে আনেন, না হলে আমার ভয়েস না শুনে সে কথা বলবে না। মোশারফ বুঝতে পারলো যে কল দিচ্ছে, তাই আমিও কল রিসিভ করে তাকে দিই। হ্যালো, পুলিশ কি করে জানলো তোর ফ্যাক্টরিতে অস্ত্র ড্রাগস আছে? এটা ফার্স্ট কি করে হলো? তুই জানিস এখানে কয়েকশত কোটি টাকার জিনিসগুলো? আমিও তো জানি না পুলিশ কি করে জানলো এই ব্যাপারটা। আমার কত টাকা লস হয়েছে তুই জানিস? এমনি তোর ফ্যাক্টরিতে কাজ করা সকল ওয়ার্কারকে চেক কর। আমি সেই নেমোখারামকে চাই। জি, আপনি চিন্তা করবেন না, আমি দেখতেছি। হ্যাঁ, চিন্তা করব না। আমার কয়েকশত কোটি টাকা লস হয়েছে আর আমি নিশ্চিন্তে থাকবো, তাই না? যে করি হোক সেই জিনিসগুলো ছাড়িয়ে আন, না হলে তোকে আস্ত ছাড়বো না। বলে এই ফোনটা কেটে দিল। আমিও এবার রোকসানাকে ফোন দিলাম। হ্যালো রোকসানা। কি রে হারামি, কই ছিলি তুই? কলেজে আসিস না কেন? আরে অনেক বড় সমস্যায় আছি আমি, যেটা পরে বলবো। এখন একটা ইন্টারনেট নাম্বার দিলে সেটা ট্রেস করতে পারবি? তুই কি পাগল? নেটের নাম্বারগুলো আইপিএস প্রুফিং করা থাকে, তুই জানিস না? তাহলে তুই আমাকে এটা কেন বললি? তুই অনলাইনের নাম্বার পর্যন্ত ট্রেস করে ফেলতে পারিস? পারি, তবে সেই নাম্বারগুলোর একটা কোড থাকে, সেটা দিয়ে করা যায়। আচ্ছা, আমি তোকে একটা নাম্বার দিচ্ছি, সেটা দেখ ট্রেস করতে পারিস কিনা। আচ্ছা দে, দেখি ট্রেস করতে পারি কিনা। তারপর ফোন কেটে দিলাম।
আর মাত্র আশরাফ যে নাম্বার থেকে কল দিছে সেটা রোকসানাকে পাঠিয়ে দিলাম। আপনারা হয়তো খেয়াল করছেন রোকসানা আমাকে তুই তুকারি করে কথা বলতেছে। আসলে আমি তাকে এভাবে কথা বলতে বলি কারণ সকলের সামনে বস ডাকলে আমার পরিচয় ফাঁস হয়ে যেতে পারে। তাই আমিও রোকসানাকে বলে দিই আমার সাথে বন্ধুস্বরূপ আচরণ করতে, যাতে কেউ আমাদের সন্দেহ না করে। ভাই এখন মোশাররফকে কী করবেন? সেটাই করব, সেটা তার জন্য ভেবে রাখা হয়েছে। প্লিজ আমাকে ছেড়ে দেন। তুই যদি আমার বন্ধুর হত্যাকাণ্ডে জড়িত না থাকতি তাহলে তোকে ছেড়ে দিতাম, কিন্তু এখন তোকে যদি এভাবেই ছেড়ে দিই আমার বন্ধুত্বের অসম্মান হবে, যা আমি কোনো দিন করতে পারবো না। তাই তোকে তো মরতেই হবে। গান বের করলাম, তা লোড করলাম, এরপর ডাইরেক্ট মোশাররফের দিকে তাক করলাম। ভাই আমাকে মারিয়েন না ভাই, আমার পরিবার আছে ভাই, ভাই প্লিজ ছেড়ে দেন। কথা না বলে শ্যুট করে দিলাম, তবে মোশাররফকে উপরে শ্যুট করলাম। মোশাররফ চোখ বন্ধ করে আছে। ভাই একে মারলেন না কেন? আর যদি আমি তোকে মারতাম তাহলে তার পরিবার অসহায় হয়ে পড়তো। তার পরিবারের সেই একজন আছে যে কিনা ইনকাম করতে পারবে, আর আমার বন্ধু অতটাও নিষ্ঠুর নয় যে সে নিজের জন্য অন্যদেরকে কষ্ট দিবে। সে আমাকে সবসময় একটা কথা বলতো, যাতে কোনো পরিবার অসহায় না হয়। তাই আমিও মোশাররফকে মারলাম না। যদি মোশাররফ একা হতো বা তার পরিবারের উপার্জন করার মতো কেউ থাকতো তাহলে তাকে মেরে দিতাম, কিন্তু তার 2টা মেয়ে আছে, একটাকে বিয়ে দেওয়া হয় আর একটা মাত্র ইন্টারে পড়তেছে। তাই আমিও মোশাররফকে তার পরিবারের জন্য ছেড়ে দিলাম। হঠাৎ আমার ফোন বেজে ওঠে, দেখলাম রোকসানা ফোন দিছে। হ্যাঁ বল। তুই একে কোথায় পেলি? এই শয়তানটাকে আমরা কতই না খুঁজলাম। আগে এটা বল, ট্রেস করছিস? ট্রেস কমপ্লিট। সে এখন ঢাকায় আছে আর আমিও তার উপর নজরদারি লাগিয়ে রাখলাম, কিন্তু তুই তাকে পেলি কি করে? অনেক কাহিনী পরে বলবো, তবে এই আশরাফ চৌধুরীর ওপর নজর রাখ, আমি ঢাকায় আসতেছি। ঠিক আছে। তারপর ফোন কেটে দিলাম আর সেই মোশাররফকেও ছেড়ে দিলাম। এবার তুই যা, তোকে ছেড়ে দিলাম, তবে আগে গিয়ে নিজের হাতের চিকিৎসা করাইস। তারপর মোশাররফ দৌড়ে চলে গেল আর আমিও গোডাউন থেকে বাইরে যাই। আমি চাচ্ছিলাম তার থেকে প্রতিশোধ নেব, কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে যদি তানবীরের জন্য অনেক বড় ক্ষতি করে দিই তাহলে তানবীর আমাকে ক্ষমা করবে না। আমি জানি আমার ভাইটা আজকে আমার প্রতি গর্ববোধ করবে। আকাশের দিকে তাকিয়ে আছি আর চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে। আরফিন, থ্যাঙ্কস আমার সাথে থাকার জন্য। আরে ভাই আমিও তো আপনারই লোক, আপনার সাথে থাকবো না তো কার সাথে থাকবো? তবুও থ্যাঙ্কস। ভাই একটা কথা বলি। বল। আমাকে আপনার চেহারাটা একবার দেখাবেন প্লিজ ভাই, আমি আপনার চেহারাটা দেখতে চাই। কাউকে বলবো না, শুধু একটাবার দেখবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, দেখ তাহলে। তারপর মুখ থেকে মাস্কটা সরাই আর হুডিও সরাই। আরফিন আমাকে দেখার পর অবাক চোখে তাকিয়ে আছে। ভাই এটা আপনার রিয়েল ফেস? ভাই আপনি তো আমাদের কলেজে পড়েছেন না? তাহলে মনে আছে তোর? ভাই সিরিয়াসলি আমি তো ধোকা খেয়ে গেলাম, কারণ আপনি সবার সামনে কতটাই ভদ্র না সেজেছিলেন, কিন্তু আপনি তো এই জন্যই তো তানবীর আমাকে মিস্টার ইনোসেন্ট ডেভিল নামটা দিল। কথাটা বলেই আমি আমার মাস্কটা মাথায় হুডি দিয়ে দিলাম। আচ্ছা চল, তাহলে ভবিষ্যতে আবারও দেখা হবে। ভাই আমিও ঢাকায় যাব, আপনার সাথে হাঁটাচলা করব। আর ভাই যে নাম্বার থেকে কল দিয়েছেন সেই নাম্বারে আপনাকে কল দিলে পাবো? পাবি। আচ্ছা আমি যাই, ভালো থাকিস। তারপর আরফিনের থেকে বিদায় নিয়ে আমার হোটেলের রুমে চলে গেলাম আর সেখানে গিয়ে তানবীরের গান ভালো করে পরিষ্কার করে নিলাম আর তা খুলে খণ্ড খণ্ড করে একটা প্যাকেটে ঢুকিয়ে দিলাম। এরপর নিজের ব্যাগ গুছিয়ে নিলাম আর পিন্টুকে ফোন করে আমার জন্য ফ্লাইটের টিকিট বুক করে নিলাম ঢাকার জন্য। এরপর হোটেল রুম থেকে বেরিয়ে হোটেলের চাবি হোটেলের ম্যানেজারকে বুঝিয়ে চলে গেলাম বন্ধুর কবরের কাছে। সেখানে গিয়ে প্যাকেট করা সেই পিস্তলটা সেই কবরস্থানের দাফন করে বন্ধুর জন্য দোয়া করে শেষ বিদায় দিয়ে চলে গেলাম এয়ারপোর্টে। ফ্লাইট 4টায় আর এখন বাজে 3:07 আর দুপুরের খাবার খেয়ে নিলাম। আসলে লেট হয়ে গেছে, এই মোশাররফের সাথে কথাবার্তা বলতে ও সামলাতেই সময় পার হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করেই কিছুক্ষণ এয়ারপোর্টে বসেই সময় কাটালাম। তারপর ফ্লাইটের সময় হয়ে গেল আর আমিও ফ্লাইটে উঠে গেলাম। কিছুক্ষণ পরেই ফ্লাইটের যাত্রা শুরু। খাওয়া দাওয়া শেষ করেই কিছুক্ষণ এয়ারপোর্টে বসেই সময় কাটালাম। তারপর ফ্লাইটের সময় হয়ে গেল আর আমিও ফ্লাইটে উঠে গেলাম। কিছুক্ষণ পরেই ফ্লাইটের যাত্রা শুরু। ফ্লাইট ঢাকায় ল্যান্ড করে আর আমিও এয়ারপোর্ট থেকে বের হই।
আর দেখি পিন্টু আমার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেল, আমিও পিন্টুর গাড়িতে উঠে পড়লাম। ভাই সময় কেমন কাটলো চট্টগ্রামে? আমি কি চট্টগ্রামে হানিমুনে গেছিলাম যে আমার সময় ভালো কাটবে? আমি ওইখানে কাজে গেছিলাম। থাক ভাই, গালি শোনার শখ নাই। এমনিও শুনবি, তোর মুখে কিছু আটকায় না নাকি? লিটন ও তার বোনকে তানভীরের কথাটা বলাটা কি জরুরি ছিল? কেন ভাই, কি হয়েছে? তারপর কিছু কিছু কথাই বললাম, সব বলি নাই। শুধু এতটুকুই বলেছি, ফারিয়া আমার পিছে লেগে পড়েছে। সব বললে আমার ইজ্জত অবশিষ্ট থাকবো না। হুদাই নিজের ইজ্জত নিয়ে ধোয়াতে আর লাভ নাই। ভাই তাহলে আমি লিটনকে সাবধান করে দিই। না, বাদ দে। আর একটা হোটেলে নিয়ে যা, বাড়ি যাব না। ভাই বাড়ি যাবেন না, ভালো কথা, কিন্তু হোটেলে যাওয়ার কি আছে? আপনি আমার বাড়িতে চলেন। যেটা বলছি সেটা শোন। তারপর পিন্টু আর কথা বলল না, আমাকে একটা হোটেলে নিয়ে যায়। আর আমিও হোটেলের রুমে বুক করি আর দুজনে নাস্তা করে নিলাম। এরপর পিন্টুকে পাঠিয়ে দিলাম। আমি হোটেলে থাকার কারণ, আমি বাড়ি গেলে পরে বের হতে পারবো না। একদম কয়েকদিনের জন্য রাতে বের হওয়া বন্ধ হয়ে যাবে। আর তা আমি হতে দিতে পারি না, কারণ রাতেই আমি আমার কাজ করব। এরপর আমিও হোটেলের রুমে চলে যাই আর ফ্রেশ হয়ে নিই। তারপর খাটে কিছুক্ষণের জন্য লেটিয়ে পড়ি। আজ যে করি হোক, আমাকে ওই আশরাফ চৌধুরীর কাজের সমাপ্তি ঘটাতেই হবে। আর কালো দুনিয়া বানানোর সম্পর্কে বেহেশত পাঠাতেই হবে আমাকে। তাই আমিও ফোন বের করে আমার লোকেদের রেডি হয়ে নিতে বলি, কারণ আজ রাতেই ডেভিলের কাউন্টার অ্যাটাক হবে আশরাফ চৌধুরীর ওপর। হঠাৎ আমার ফোন বেজে ওঠে আর দেখি আম্মু ফোন দিছে। আমিও রিসিভ করলাম। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো, কিন্তু তুই আমাকে দুপুরে ফোন দিস নাই কেন? জানিস আমার কতটা টেনশন হচ্ছিল। সরি আম্মু, একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা ছাড় ওইসব কথা, এখন শোন, আমি একটা কথা বলবো, ডাকবি আমার কথা? কি আম্মু? আমি আর তোর আব্বু চাই তোর আর ফারিয়ার 4 হাত এক করে দিতে। আম্মু, এই মেয়েটা কি তোমাকে পুরোই পটাই ফেলছেন, তাই না? ওইসব কথা শুনতে চাচ্ছি না আমি। এখন আমার কথা রাখবি কি না সেটা বল। আমি জানি না, যা খুশি করো তোমরা। আমি এমনি অন্য একটা সমস্যায় আছি। তাহলে আমি বিয়ের ব্যবস্থা করতেছি, আর তুই কবে আসবি? বাঁচি না তো মরি, তার গ্যারেন্টি নাই। এখানে আম্মু বিয়ে নিয়ে পড়ে আছে, জানি না ভাগ্যে কি লেখা আছে। কি রে, কথা বলিস না কেন? কবে আসবি তুই? এই তো দেখি কবে আসতে পারি। আচ্ছা আম্মু, রাখি, আমার একটু বাইরে যেতে হবে, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। জি আম্মু, খোদা হাফেজ বলেই ফোন কেটে দিলাম। এবার কল দিলাম আমার লোককে, আর তাকে আমার হোটেলের ঠিকানা দিই আর বলি গাড়ি নিয়ে এসে আমাকে নিয়ে যেতে। আমিও আমার সেই কালো হুডিটা নিয়ে নিই, সাথে মাস্কটাও। এরপর আমিও রোকসানাকে কল দিই। হ্যালো রোকসানা। জি অন্তর সাহেব, বলেন কি সাহায্য করতে পারি? আপাতত এটুকুই সাহায্য করুন, আমাকে সেই লোকেশনটা দেন তো। তার মানে তুই শহরে চলে আসছিস? তবে এখন লোকেশন দে, কথাবার্তা বলার মুড নাই। ওকে, তবে সাবধানে থাকিস। তারপর আমি ফোন কেটে দিই। আর কিছুক্ষণ পর আমাকে রোকসানা লোকেশন পাঠায়। কিছুক্ষণ পরে আমার রুমের দরজা নক করা হয়। আমিও হুডি আর মাস্ক পরে নিই, কারণ আমি জানি কে আসছে। তারপর রুম লক করে আমিও চলে যাই আর গাড়িতে গিয়ে বসি। এরপর লোকেশন দেখে গাড়ি চালাতে বলি। লোকেশনটা ছিল একটা অনেক পুরনো ফ্যাক্টরির। আমি আমার লোকেদের সেখানের ঠিকানা দিয়ে দিই আর সকলকে সাবধানে থাকতে বলে দিই, কারণ একটা ভুল পদক্ষেপের জন্য আমাদের হাত থেকে সেই আশরাফ চৌধুরী পার পেয়ে যাবে, সেটা আমি কোনো মতেই চাই না। গাড়ি লোকেশন বরাবর পৌঁছে যায়। এরপর আমরা গাড়ি থেকে নেমে পড়ি। এই মিশন সম্পর্কে আমি পিন্টুকে কিছুই বলি নাই, কারণ পিন্টুকে এখন এই প্রেশারটা দিতে চাচ্ছি না আমি। সে এখন একটু নর্মাল থাকুক। আমি দেখলাম আমার লোকজন সবাই সেখানে উপস্থিত, তাই আমিও তাদের কাছে যাই। লিসেন গাইস, এখন আমরা একদম শান্তশিষ্টভাবে থাকবো। তবে প্রথমে আমি ভিতরে যাব, তোরা শুধু ফ্যাক্টরির চারিদিকে ঘিরে থাকবি, কারণ এখন আমরা উল্টাপাল্টা পদক্ষেপ নিতে পারবো না। আগে আমাদের পরিস্থিতি বুঝতে হবে, তারপর অ্যাকশন নিব। তবে তোরা অ্যালার্ট থাকবি আর কোনো আওয়াজ করবে না, যাতে কেউ বুঝতে না পারে এখানে তোমরা উপস্থিত।
আর যে করেই হোক আমাদের এই আশরাফ চৌধুরীর ম্যাটার ক্লোজ করতেই হবে। ভাই আপনি নিশ্চিন্তে থাকেন, তবে একটা কথা বলতে চাই, ভিতর থেকে যদি কোনো আওয়াজ পাই তাহলে আমরা ঝাঁপিয়ে পড়ব, কারণ আপনি আমাদের লিডার, আমাদের বস। আপনার ক্ষতি হতে দেখা আমাদের সহ্য হবে না। ভুলেও সেটা করবি না। মোট কথা আমার পরবর্তী কমান্ড শুনেই পদক্ষেপ নিবি তোরা, তার আগে না। তবে আপনাকে একা যেতে দেওয়াটা উচিত হবে না। আপনার যদি কিছু হয়ে যায়, আপনার পরিবর্তে অন্য কেউ যাক, আপনার কিছু হলে তো আমরা অসহায় হয়ে যাব ভাই। দেখ, তোদের মধ্যে কেউ ভিতরের পরিস্থিতি সামলাতে পারবে না, আমাকেই যা লাগবে তাই আমিই যাব। তবে একটা কথা, তোদের সকলকে ফোন অন করে রাখবি, কারণ তোদের মধ্যে থেকে একজনকে কল করে পরবর্তী নির্দেশ দিতে পারি। আচ্ছা আমি যাই, তোদের যা বলছি তাই যেন মনে থাকে। তারপর আমিও সোজা ফ্যাক্টরির ভিতরে চলে যেতে লাগি। তবে আমার কাছে কোনো গান নেই, কারণ যদি ধরা পড়ি চেকিংয়ের সময়, গান পেলে তো গেছি। ভিতরে গিয়েই মুখের মাস্কটা খুলে ফেলি, কারণ এখানে কেউ আমাকে চিনে না। সো মাস্ক পরলে আরও সন্দেহ করবে। মাস্ক খুলে পকেট থেকে চশমাটা পরে নিই আর হুডিটা খুলে নিই। আমি ভেতরে হাঁটতে লাগি। আসলে আমি প্ল্যান করেছি প্রথমে আমি তাদের কাজে ধরা দিব, তারপর তারা আমাকে আমার টার্গেট আশরাফ চৌধুরীর কাছে নিয়ে যাবে, আর সেটাই আমার জন্য ইজি। আমিও হাবাগোবা ছেলের মতো ভিতরে হাঁটছি আর দেখতেছি। সেখানে প্রায় অনেক কিছুই দেখলাম। সেখানে অনেক লোক আছে, প্রায় 80 থেকে 90 জনের মতো, আর তাদের কাছে আছে বিভিন্ন রকমের অস্ত্র। আমি হাঁটতেছি, হঠাৎ কেউ একজন পিছন থেকে বলে ওঠে। এবার শুরু করে দিলাম ইনোসেন্ট হওয়ার, মানে এমন ভান করা শুরু করলাম মনে হয় আমি 10 থেকে 12 বছরের বাচ্চা। পেছনে ফেললাম আর দেখলাম আমার দিকে AK-47 তাক করে দাঁড়িয়ে আছে। এই ছেলে হাতের উপর কি, কে তুই, আর এখানে কি করতেছিস? আমিও হাত উপরে করলাম। আমাকে মারবেন না প্লিজ। সাথে সাথে আমাকে আরও 7 থেকে 8 জন মিলে ঘিরে ফেলে, আর একজন আমার কলার ধরে, যা আমার রাগ উঠিয়ে দেয়। তবু আমি কোনো মতে কন্ট্রোল করে নিলাম। এই এটাকে বসের কাছে নিয়ে যা। তারপর তারা আমাকে নিয়ে যেতে লাগে। তবে আমি যেতে যেতে অনেক কিছুই দেখলাম। সেখানে থাকা লোকগুলো বিভিন্ন অস্ত্র, মাদকদ্রব্য ও টাকা প্যাকেটিং করতেছে। আমাকে সেখানেও সেই জায়গা পার করে একটা রুমে নিয়ে যাওয়া হয়। তবে ফ্যাক্টরিটা দেখে অবাক না হয়ে পারলাম না, কারণ বাহিরের থেকে সেটাকে অনেক ভাঙাচুরা দেখাচ্ছিল, কিন্তু ভিতরে তো পুরাই নতুনের মতো। বাহির থেকে ফ্যাক্টরি দেখলে কেউ এটার প্রতি ইন্টারেস্ট দেখাবে না, কিন্তু ভিতরে তো। আমি রুমে ঢুকতেই আমাকে ফ্লোরের দিকে ছুঁড়ে মারা হয়, আমিও পড়ে যাই। বস, এই ছেলেটাকে এখানে পাওয়া যায়। হঠাৎই কেউ একজন আমার চুল ধরে টেনে ওঠায়। তবে সে আর কেউ না, আশরাফ চৌধুরী। এই ছেলে, তুই এখানে কি করিস? এখানে আসার সাহস কি করে পেলি তুই? এই তোরা এটাকে চেক করে দেখছিস? না। তারপর তারা আমাকে চেক করে। না না ভাই, কিছুই তো নেই এর কাছে। দেখতে তো পুরাই আবালের মতো। এই তোরা এই আবালটাকে ধরে একটা রুমে বন্দি করে রাখ। জি বস। তারপর তারা আমাকে একটা রুমে নিয়ে বন্দি করে রাখে। আবারও ধোকা দিয়ে দিলাম। আমাকে আবাল বলল, অথচ তারা এখনো বুঝে নাই আমি আবাল নাকি তাদের জম। আসলে আমি নিজেকে সকলের সামনে সিধা সাদা দেখাতে চাই, তাই একটু আবাল মার্খা গেট আপ নিয়েই থাকি, যার জন্য যে কেউ ধোকা খেয়েই যায়। তবে এইমাত্র আমাকে যে রুমে নেওয়া হয়েছিল সেখানে আমি কিছু ব্যাগ ও 5টা কম্পিউটার দেখলাম। সেটাতে 5 জন বসে বসে কাজ করছিল। হঠাৎ কেউ একজন আমার রুমে আসে, দেখলাম গার্ড আসলো। আমিও নাটক করে শুরু করে দিলাম, ভাইয়া আমাকে ছেড়ে দেন, আমার আম্মু হয়তো আমার জন্য টেনশন করতেছে, আমি আর কোনো দিন এখানে আসবো না ভাইয়া। একবার এখানে আসছিস মানে এখান থেকে আর ফিরতে পারবি না। বস হয়তো কোনো কাজে তোকে রাখছে, নাহলে যেই এখানে আসে সেই মরে। কিন্তু আমি তো মরতে আসি নাই এখানে। কিছুই করার নাই, হয়তো বস তোকে অন্যভাবে মারবে। আরে আবুল, আমার পুরা কথা তো শেষ করতে দে। আমি এখানে মরতে না, তোদের মারতে এসেছি। বলেই প্যান্টের যে বেল্ট আছে সেখানে একটা ছুরি লুকিয়ে রাখছিলাম, সেটা বের করে মুহূর্তের মধ্যেই সোজা ছেলেটার গলায় পোজ মেরে দিই। খেল খতম। তারপর ফোন বের করে মেসেজ দিয়ে দিই ছেলে পেলেদের, আর মেসেজ দেওয়ার সাথে সাথেই হামলা শুরু।
আমি কারো আসার আওয়াজ শুনতে পাই। আমিও দরজার পাশে দাঁড়িয়ে যাই। দরজা খুলে একজন গার্ড ঢোকে, আর সেই গার্ডকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেই চিৎকার করতে যাবে, তখনই আমিও তার থেকে সুযোগ বুঝে গান নিয়ে নিই আর শ্যুট করে দিই। দুজন শেষ। আগের গার্ড দেখেও পিস্তলটা নিয়ে নিই। এবার রুম থেকে বেরিয়ে দেখি কয়েকজন এই দিকে আসতেছে। আমিও চশমা খুলে দিই আর দু হাতে দুটো পিস্তল নিয়ে গুলি চালাতে লাগলাম। পরপর 8 জন আসে আর সব কয়টাকেই শ্যুট করে শেষ করে দিলাম। আর ফ্যাক্টরি তো আমার ছেলে পেলে সামলাচ্ছে। এবার গান নিয়ে সেই কম্পিউটার রুমের দিকে যাই। সেখানে থাকা লোকগুলোর কানে হেডফোন ছিল, তাই তারা বাহিরের শব্দ শুনতে পায়নি। আমাকে তারা দেখে সাথে সাথে উঠে পড়ে আর তাদের ডেস্কে পিস্তল ছিল। এই ছেলে এখানে কি, আর তোরাতে পিস্তল কেন? তাদের মধ্যে একজন বলল। সাথে সাথে কথা না বলেই সব কটাকেই শ্যুট করতে লাগলাম। তারাও খতম। তবে প্রশ্ন হলো আশরাফ কোথায়? আমিও আগে কম্পিউটারের দিকে গেলাম আর দেখতে লাগলাম, সেটাই সন্দেহ করলাম সেটাই সত্যি। তারা এই কন্ট্রোল রুম থেকেই বাহিরের মাফিয়াদের সাথে কন্ট্যাক্ট করতো। আমি কম্পিউটারগুলো কিছুই করলাম না। আমিও চলে গেলাম আশরাফকে খুঁজতে। আমি বাইরে খুঁজতে লাগি। হঠাৎ একটা রুম থেকে গুলির আওয়াজ শুনি। আমিও সেই রুমের দিকে চলে যাই। আমি রুমে ঢুকতেই আমাকে দরজার পাশ থেকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। আমি দেখলাম যে ধাক্কা দেয় সেই আশরাফ। সে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমিও সরে যাই আর সে গান বের করে আমার দিকে শ্যুট করতে নেবে। তখনই আমি তার হাত ধরে ফেলি আর গান নিয়ে ধস্তাধস্তি করতেছি। তার গান ফায়ার হচ্ছে, তবে সব মিস ফায়ার। শ্যুট করতে করতে গুলি শেষ। আমি তার হাত ছেড়ে দিলাম একটা ঘুষি। আমি আর একটা মারতে যাব, তার আগে আমাকে ধাক্কা মেরে সে রুম থেকে পালিয়ে যায়। আমিও তার পিছু নিতে লাগি। সে যেতে লাগে। তার ফ্যাক্টরির দিকে গিয়েই সে একটা অস্ত্র হাতে নিয়ে নেয় আর আমার দিকে সুই করার আগেই আমিও কভারে চলে গেলাম। সেও সেই অস্ত্রটা নিয়ে বাহিরের দিকে যেতে লাগে। তার মাঝখানে আমাকে শ্যুট করতেছে। আমিও একটা অস্ত্র নিয়ে নিই, যেটা M4A1, আর সে নিচ্ছিল UMP। আমিও এবার শুরু করলাম শ্যুট করতে। আমারটাও মিস ফায়ার হচ্ছে। দুজনে বাহিরের দিকে যাচ্ছি আর একে অপরের দিকে শ্যুট করতে লাগি। তবে M41 ভারী হওয়ার কারণে আমি সেটা রেখে ইউজি নিই, কারণ এই রাইফেলটা ছোট্ট, যেটা এক হাতে চালানো যায়। আমিও সেটা নিই। সাথে সেটার কিছু ম্যাগাজিন নিয়ে নিই, প্লাস একটা গান নিই, সেটাতে সাইলেন্সার লাগানো। আশরাফ প্রায় বাহিরে চলে যায় আর দেখলাম সে গাড়ি নিয়ে পালাতে লাগে। আমিও আমার দলের একজনের থেকে তার বাইক নিয়ে চেজ করতে লাগি। সে গাড়ি চালাতে ব্যস্ত আর আমিও তাকে চেজ করতে। সে গাড়ি এমন জায়গায় নিয়ে যায় যেটা একদম নির্জন জায়গা, আর আমিও সুযোগ বুঝে গুলি ছুঁড়তে লাগি। গুলি ডাইরেক্ট তার গাড়ির চাকায় লেগে ধাক্কা শেষ। তাই আশরাফ গাড়ি থেকে নেমে যেতে লাগে। আমিও বাইক নিয়ে গাড়ির সামনে চলে যাই আর বাইক থেকে নেমে সেই সাইলেন্সার লাগানো পিস্তলটা আশরাফের দিকে তাক করে ধরি। অবশেষে তোকে পেয়ে গেলাম, আশরাফ চৌধুরী। কে তুই? যাকে মারার জন্য তুই মোশারফের সাথে হাত মিলিয়েছিলি আর আমার ভাইটাকে আমার কাছ থেকে কেড়ে নিলি। দেখ, আমাকে ছেড়ে দে। প্রয়োজনে আমার যা টাকা পয়সা আছে সব নিয়ে নে। ওরে আবুল, আমাকেও কি মোশারফ পাইছিস? আমি টাকা না, তোর জান চাই। দেখ, আমরা দুইজন মিলে কিন্তু অনেক কিছু করতে পারবো। দেশটাকে আমাদের হাতে নিয়ে রাখতে পারবো। সরি, আমার এটাতে ইন্টারেস্ট নাই। মোট কথা, তোকে মারতেই আমার ইন্টারেস্ট। আমাকে মারলে কি পাবি তুই? এখনো হয়তো বুঝিস নাই কি আমি। হু এম আই, দ্যাটস নট ইম্পর্ট্যান্ট। হোয়াট এম আই, দ্যাটস ইম্পর্ট্যান্ট। ডেভিল। বলেই সেই গান বের করে শ্যুট করতে যাবে। তার আগেই আমি তার মাথায় গুলি করে দিই। সে মাটিতে পড়ে যায়। খেল খতম। আমাকে অন্য মাফিয়াদের মতো ভাবা মানে বোকামির কাজ, কারণ আমি টাকার প্রতি এত ইন্টারেস্ট না। আমি মানুষের পাশে দাঁড়ানো ও তাদের সঠিক সুবিচার করিয়ে দেওয়া ও তাদের ভালোবাসা পাওয়াটাই আমার উদ্দেশ্য। এই জন্য আমি একটা কথা, আই অ্যাম ডেভিল ফর ডেভিলস। 2 দিন পর আমার বাসায় প্রচুর মানুষ। তার কারণ হলো আমি বাসায় যেতেই শুরু করে দেওয়া হলো বিয়ের কাজ। আমি জানি না আমার অনুপস্থিতিতে ফারিয়া কি করে আম্মু আব্বুর কথা খাইছে, যার জন্য বাসায় ঢুকতে না ঢুকতেই এই জিনিস নিয়ে কথা শুরু। আমি সেদিন আশরাফকে শেষ করি। তারপরের দিন বিকেলে বাসায় প্রবেশ করি।
আমি কেমন আছি সেটা জিজ্ঞেস না করে বলতে লাগে ফারিয়া মামুনি কি পছন্দ সেটা বাজার করে আনতে। তবে আজকের কথা কী বা বলবো, আমার আব্বু আম্মু ফারিয়াকে নিয়ে ব্যস্ত, আর আমি এক কোনায় অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের তামাশা দেখি। কিছুক্ষণ পরেই কাজী সাহেব আসে আর আমাদের বিয়েটা করিয়ে দেয়। তারপর ফারিয়াদের বাড়ি থেকে বিদায় নিয়ে নিই আর গাড়িতে বসি। কি ম্যাডাম, এবার খুশি তো? এবার আমি শিওর আমার জীবন তেনা তেনা হবেই। তোমার মাথা দেখবে কেমন করে আগলে রাখি তোমাকে। হাসালে, আগে নিজের নাকেরও চোখের পানি সামলাও, তারপর আমাকে সামলিও। কি? সাথে সাথে ফারিয়া আমার কাছে এসেই গাড়িতেই তার নাকের ও চোখের পানি আমার পাঞ্জাবিতে মুছে, ইয়াক ইয়াক, এটা কি করলা? আরো মজা করো আমাকে নিয়ে। তারপর আর কথা না বলেই বাড়ি চলে গেলাম। রাতের বেলা আমি ছাদে দাঁড়িয়ে আছি, হঠাৎই কেউ একজন পিছন থেকে জড়িয়ে ধরে। আমার বুঝতে বাকি রইল না এটাই ফারিয়া। রাতে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবো তুমি? ভাবতেছি সামনে কি হবে আমার। আগে আব্বু আম্মুই আমার উইকনেস ছিল, আর এখন তো তুমিও আমার উইকনেস হয়ে গেলা। শোনো, স্ত্রী কোনোদিনও স্বামীর দুর্বলতা হয় না, তার শক্তি হয়। আর আমিও আমার মাফিয়া বরের মাফিয়া ওয়াইফ হয়ে গেলাম। সো নেক্সট টাইম থেকে দুজনেই একসাথে মাফিয়া পাওয়ার দেখাবো। কি বলো? কি আর বলবো, বলার ভাষায় হারিয়ে ফেললাম আমি। থাক, তোমাকে বলতে হবে না। আচ্ছা শোনো, আমাদের আরও একজন মাফিয়া সদস্য আনলে কেমন হয়? বুঝলাম না। আমি একটা ছোট্ট অন্তর চাই, মানে ছোট ডেভিল চাই। কিন্তু আমি তো একটা আঞ্জেল চাই। বলে ফারিয়াকে কোলে তুলে নিলাম। সেও আমার গলা দুহাত দিয়ে ধরে আছে। তাহলে রুমে চলো। রুমে কে আছে? ভূত আছে, ভূত। রুমে চলো। জি মহারানী। তারপর ফারিয়াকে নিয়ে রুমে চলে গেলাম। সেখানে নিয়ে দুজনে নফল নামাজ আদায় করলাম। তো মিস্টার ইনোসেন্ট ডেভিল, আমরা কি আরও একজন সদস্য আমাদের পরিবারে আনতে পারি? না, আমি ঘুমোবো। গুড নাইট। দেখাচ্ছে তোমার ঘুম। ফারিয়া আমার কথা শুনে রেগে যায়, আর সে আমার কাছে এসেই 4 ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পরে আমাকে ছেড়ে দেয় আর আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমারও কিছুই করার নেই, আমিও তার কাছে ধরা দিয়ে দিলাম। বউ বলে কথা। এরপর আমরা দুজনের মধ্যে হারিয়ে যাই। দি এন্ড। গল্প কেমন লাগলো বলবেন। গল্পে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। আর আমার জন্য দোয়া করবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।